गुड आफ्टरनून चिल्ड्रेन। আমরা পড়ছিলাম বাংলা রাইটিং স্কিল বা নির্মিত অধ্যায়ের বা পার্টের এক টপিক অর্থাৎ এক বিষয়টির নাম হচ্ছে পত্র লিখন। মোটামুটিভাবে ছোটোবেলা থেকে কিন্তু তোমরা পত্র লিখন সবাই পড়ে এসেছো। আজকে আমরা এই পত্র লিখনেরই সেকেন্ড পার্ট অর্থাৎ পরবর্তী অংশ পড়ব। কালকে আমরা এই পত্র লিখন সম্পর্কে কিছু পড়েছি, অর্থাৎ পত্র লিখন কাকে বলে, পত্র লিখন কী প্রকারের হয়, কীভাবে পত্র লিখন হয়, এই পর্যন্ত আমরা কালকে পড়েছিলাম। আজকে আমরা শুরু করব যে পত্র লিখনের নিয়মাবলী। তা এই পত্র লিখনের নিয়মাবলী আজকে আমরা পড়ব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটি বিষয় একটু আরেকবার আলোচনা করে নিই যে কালকে যে আমরা পড়েছি যে পত্রলিখন কাকে বলে, পত্রলিখন কীরকম হয় অর্থাৎ টাইপস অফ লেটার, সেখানে পড়তে গিয়ে আমরা একটা জিনিস বুঝেছি যে পত্রলেখন কিন্তু মূলত 3 প্রকারের হয়। কি আরেকবার আলোচনা করে দিই। একটি হচ্ছে ঘরোয়া চিঠি বা ব্যক্তিগত চিঠি, আরেকটি হচ্ছে সামাজিক চিঠি এবং আরেকটি হচ্ছে অফিসিয়াল চিঠি বা বৈষয়িক চিঠি বলা হয়, তাকে বলা হয় বৈষয়িক চিঠি। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা প্রথমটা অর্থাৎ ঘরোয়া চিঠি বা ব্যক্তিগত চিঠি শুধুমাত্র পড়ব। আর এরপর তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস পত্রলিখন। কালকে আমরা যেহেতু পড়েছিলাম যে ব্যক্তিগত চিঠি আমাদের সিলেবাসে আছে, সুতরাং আজকে আমরা এই ব্যক্তিগত চিঠি লেখার যে নিয়মাবলী, সেই নিয়মাবলীটা কিন্তু পড়তে হবে। প্রথমত এই যে আমরা যখন কোনো চিঠি লিখব, সেক্ষেত্রে চিঠি লেখার সঙ্গে অর্থাৎ চিঠি কাকে লেখা হচ্ছে, একদম প্রথম নিয়ম হচ্ছে চিঠি কাকে লেখা হচ্ছে তার সঙ্গে তোমার কীরকম সম্পর্ক। শুধু তাই নয়, সে তোমার পরিচিত না অপরিচিত, সে তোমার থেকে বয়সে ছোট না বড়, এই সব কিছুই কিন্তু পত্র লেখার প্রধান পয়েন্টের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যখন পত্র লেখন করব তখন প্রথমে আমাদের একদম প্রথমে কি মনে রাখতে হবে যে আমি চিঠিটা কাকে লিখছি, সে কি আমার পরিচিত কি পরিচিত নয়, সে কি আমার ছোট না বয়সে বড়, তার সঙ্গে আমার কি সম্পর্ক। অর্থাৎ একজন বালক বা বালিকা সে যখন যার পিতামাতাকে যেভাবে চিঠি লিখবে, সে তার বন্ধুকে সেভাবে চিঠি লিখবে না, অথবা সে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি লেখার ফরম্যাটটা কিন্তু আলাদা থাকবে। এই কারণেই আমরা কাকে চিঠি লিখছি সেটি কিন্তু আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটু আচ্ছা, তাহলে আমরা কি দেখছি যে চিঠি তাহলে সম্পর্কের ওপর নির্ভর করছে। এছাড়াও চিঠিতে যে চিঠিটা তোমরা বডি অফ দ্য লেটার অর্থাৎ চিঠির যা বিষয়বস্তু সেটা কিন্তু সহজ সরল হতে হবে। কোনো জটিলতা বা কোনো কঠিন কোনো ভাষা সেসব কিন্তু করার কোনো দরকার নেই। চিঠির বিষয়বস্তু হবে সহজ সরল, সর্বোপরি কথা ব্যাকরণগত অর্থাৎ গ্রামাটিক্যালি সেটি হবে ঠিক, এবং আরও কি বানান হবে নির্ভুল। তুমি যাকে চিঠি লিখছো সেই চিঠিটা পাবার পরে যদি প্রত্যেকটা লাইনে এসে দেখে বানান ভুল, তাহলে তো তোমার প্রতি ইমপ্রেশনটা খারাপ হবে। সুতরাং চিঠি যখন লেখা হবে আমাদের কিন্তু বানানের ব্যাপারটা ভীষণভাবে মনে রাখতে হবে যে স্পেলিং একটা ফ্যাক্টর, বানান ভুল যদি হয় তাহলে কিন্তু চিঠি লেখার যে আসল উদ্দেশ্যটা অনেকাংশে নষ্ট হয়ে যায়। তাহলে চিঠি লেখার ক্ষেত্রে আমরা কি দেখছি, প্রথমত কথা আমাদের মানতে হচ্ছে বা জেনে নিতে হচ্ছে যে আমরা কাকে চিঠি লিখছি, সেক্ষেত্রে তার সঙ্গে তোমার কি সম্পর্ক, সে তোমার থেকে বয়সে বড় না ছোট, এইসব মিলিয়ে তো একটা হচ্ছেই। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তুমি যাকে চিঠি লিখছো সেই যে চিঠির বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা যেন সহজ সরল হয়, এবং শুধু তাই নয়, বিষয়বস্তুটা যেন নির্ভুল হয় এবং তার যেন হাতের লেখা
পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে হাতের লেখা হয়। তার মানে এই না যে হাতের লেখা একদম সুন্দর করে একটা বিশালভাবে হাতের লেখার ওপর নাম্বার, তা নয়। যাতে তুমি যাকে চিঠি লিখছো সে যাতে তোমার লেখাটা অ্যাটলিস্ট পড়ে বুঝতে পারে। এরপর আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে চিঠির প্রতিটি অংশ যথাযথ জায়গায় লেখা দরকার। তার মানে তোমরা নিশ্চয়ই পোস্ট কার্ড বা ইনল্যান্ড দেখেছো। সুতরাং সাধারণত কোনো না সমস্ত চিঠিতে যতই চিঠি লিখতে হোক না কেন তাতে 6টা গুরুত্বপূর্ণ অংশ থাকে এবং এই 6টা অংশই কিন্তু তোমাদের খুব গুরুত্ব সহকারে লিখতে হবে। এবার আমি একটু বাংলা ব্যাকরণগতভাবে বলি। আজকে আমরা বাংলা ব্যাকরণগতভাবে চিঠি লেখাটা এই কারণেই শিখব যে চিঠি লেখাটা একটি, যেমন পত্র সাহিত্য খুব উল্লেখযোগ্য সাহিত্যের অধ্যায় একটা, কিন্তু পাশাপাশি চিঠি লেখাটা তুমি কিভাবে লিখবে, অর্থাৎ চিঠির বিষয়বস্তুকে কেন্দ্র করে ওভারঅল যে ফরম্যাট, অর্থাৎ যেখানে 6টা পার্ট থাকছে, এই 6টা পার্ট কিন্তু ঠিকঠাকভাবে লেখার ওপরেই নাম্বারের বেশিরভাগটা থাকে। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথমে লিখব যে পত্র প্রেরক, অর্থাৎ যে চিঠিটা দিয়েছে, সেন্ডার যে, তার ঠিকানা এবং তারিখ। তার ঠিকানা মানে ধরো তুমি চিঠিটা লিখছ, তাহলে তোমার নিজের ঠিকানা এবং তারিখ তুমি কোথায় লিখবে না, একেবারে ডান দিকের ওপরে তুমি কিন্তু লিখবে তোমার চিঠির বা তুমি যেখানে থাকছো সেখানকার ঠিকানা এবং তারিখ কিন্তু মাস্ট, এই দুটো লিখতেই হবে। তারপর নেক্সট ধাপ হচ্ছে বা নেক্সট পার্ট হচ্ছে সম্ভাষণ। সম্ভাষণ কথাটার অর্থ হচ্ছে তুমি যাকে চিঠি লিখছো সে তোমার থেকে বয়সে বড় না ছোট, সে তোমার বন্ধু না পাড়া প্রতিবেশী না কে, তার সঙ্গে অর্থাৎ পত্র লেখকের সঙ্গে সেন্ডারের সঙ্গে রিসিভারের যে পার্থক্য, এই যে সম্পর্ক, সেই অনুযায়ী কিন্তু তোমার চিঠি লেখার সূচনাটা করতে হবে। এরপর যদি তুমি দেখো যে তুমি যাকে চিঠি লিখছো, অর্থাৎ যে সেই যে পত্র, তুমি তো পত্রকার, তুমি চিঠি লিখছো, তুমি যাকে চিঠি লিখছো সেই যদি তোমার গুরুজন হয় তাহলে তুমি কি লিখবে? সেক্ষেত্রে তুমি লিখবে শ্রীচরণেষু বা পরম পূজনীয়েষু, শ্রদ্ধা ভজনেষু ইত্যাদি। কনিষ্ঠ হলে পরে কল্যাণীয়াসু, বা ধরো তুমি লিখলে স্নেহাস্পদেষু, এইরকম। বন্ধু বান্ধব হলে প্রিয় বন্ধু বা প্রিয় বরেষু ইত্যাদি করে লিখতে হয়, বন্ধু বরেষু। তা এই যে সম্ভাষণ মানে তুমি যাকে চিঠিটা লিখছো সে কে, তার ওপর ভিত্তি করে কিন্তু সম্ভাষণটা হবে। তোমার যদি কোনো পরিচিত ব্যক্তি বয়সে বড়, তুমি তাকে অবশ্যই লিখবে শ্রদ্ধা ভজেষু অথবা পরম পূজনীয়েষু বা এই ধরনের। এরপর তুমি চিঠিটা শুরু করছে, আরম্ভতে একদম প্রথমে তুমি মূল চিঠির প্রথম যে অনুচ্ছেদ থাকে তাতে কিন্তু তুমি কি লিখবে, তাতে তুমি স্নেহ প্রীতি বা শ্রদ্ধা জ্ঞাপন করে কুশল বিনিময় করে চিঠি লেখা শুরু করতে হয়। স্নেহ প্রীতি শ্রদ্ধা জ্ঞাপন মানে প্রথমেই ধরো তুমি একটা চিঠি দিতে, কাউকে তুমি একটা চিঠি লিখছো, প্রথমেই তুমি হয়তো তোমার বাবাকে চিঠি লিখছো যে বাবা আমাকে তুমি কবে আসবে। তুমি প্রথমে চিঠিটা লিখেই তুমি বললে বাবা তুমি কবে আসবে, শেষ। এরকমভাবে তো আর হয় না। সেরকমই ধরো তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো, তার চিঠি লেখার একটা ফরম্যাট থাকে। তা প্রথমে কিভাবে শুরু করবে, যে প্রিয় বন্ধু, ধরো তুমি একটা বন্ধুকেই চিঠি লিখছো, সাপোজ তোমার কোনো প্রিয় বন্ধু রাম, তাহলে কি লিখলে প্রিয় বন্ধু রাম, বা তুমি বন্ধু বরেষু রাম বা যাই হোক লিখলে, লিখে তুই কেমন আছিস, আমি ভালো আছি, বা আশা করি তুই খুব ভালো আছিস তো, অর্থাৎ কুশল বিনিময়, যাকে আমরা ইংলিশে বলি হাই হ্যালো করা, সেটুকু তো তোমাকে প্রথমে করতেই হবে। তারপর তুমি কুশল বিনিময় করবে, অর্থাৎ তুমি কেমন আছো, আমি ভালো আছি, বা আমি ভালো আছি, বা তুমি আশা করি ভালো আছো, এই ধরনের লেখাটা প্রথম কিন্তু তোমাকে লিখতেই হবে। এরপর তুমি দ্বিতীয় অনুচ্ছেদে, মানে এই যে প্রথম একটা ফার্স্ট যে প্যারা, তাতে কুশল বিনিময় হওয়ার পর যে সেকেন্ড প্যারা,
সেখানে তুমি কি লিখবে? সেখানে তুমি লিখবে যে মূল চিঠির বক্তব্য, অর্থাৎ তুমি কি কারণে চিঠি লিখেছ সেই বক্তব্যটা তোমার কিন্তু লিখতে হবে দ্বিতীয় প্যারাগ্রাফে। এবার দ্বিতীয় প্যারাগ্রাফে তোমার যে চিঠির বক্তব্যটা তুমি লিখবে, সাধারণতভাবে এটা 10 থেকে 12 লাইনের বেশি না হওয়াটাই ভালো, মানে চিঠিটা যেন বোরিং না হয়। তবে এই 10 থেকে 12 লাইনের কম, মানে তুমি ইচ্ছে করলে 8 লাইনের মধ্যেও রাখতে পারো। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। তবে মোটামুটিভাবে চিঠি খুব বেশি বড় হওয়ার দরকার নেই, মানে চিঠির যে মূল বিষয় সেটি খুব বেশি বড় হওয়ার দরকার নেই। এরপর অনেক সময় কি হয়, পত্রলেখক যে পত্র লিখছে সে একটা কিছু লিখতে লিখতে সে চিঠিটা হয়তো শেষ করে ফেললো। ফেলার পর তার হঠাৎ করে মনে হোক কোনো একটা কিছু তার বাদ পড়ে গেছে। হ্যাঁ, অনেক সময় তাই সে আবার অযথা কাটাকাটি না করে, বা ধরো তুমি তোমার বাবাকে একটা চিঠি লিখছো যে বাবা তুমি আসার সময় আমার সোয়েটারটা নিয়ে এসো। ধরো তুমি হস্টেলে থাকো, তুমি বাবাকে এটা লিখছো, হঠাৎ তোমার মনে পড়লো আরে সোয়েটারের সঙ্গে তো আমার আরেকটা টুপিও আনতে হবে। তাহলে ওইখানে চিঠিটা অলরেডি লেখা হয়ে গেছে, সেখানে আবার কাটাকাটি না করে এসব ক্ষেত্রে কি হয়, সাধারণত এসব ক্ষেত্রে চিঠির একেবারে শেষে বাদিকে পুনশ্চ কথাটা লিখতে হবে, অর্থাৎ বাদিকে চিঠিটা একদম শেষ করে বাদিকে পু বলে পুনশ্চ, শর্ট ফর্ম হচ্ছে পয়সু পু বা পুনশ্চ কথাটা লিখে তোমার ওই লাইনটা তুমি লিখে দিলে, অর্থাৎ ওই জায়গাটা তোমার বাদ পড়ে গেছে। তাহলে চিঠির ক্ষেত্রে আমরা কিন্তু কি দেখছি, অযথা কাটাকাটি না করে তারপর বক্তব্যটিকে কি করছে আরেকটু, মানে বাই চান্স তুমি ভুলে গেছো কিছু একটা লিখতে, সেই কারণে সেটি কিন্তু চিঠির একদম বাঁ দিকে পুনশ্চ বা সংক্ষেপে পু কথাটি লিখে তুমি বাকিটুকু লিখে দিতে পারো। এরপর আমরা একদম চিঠির শেষ প্রান্তে চলে এসেছি, অর্থাৎ সমাপ্তি। মূল চিঠির যে তৃতীয় অংশ বা থার্ড পার্ট, তাতে আমরা কি করছি, সেই থার্ড পার্টে আমরা প্রীতি বিনিময় করে বা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা চিঠিটা শেষ করছি। এই যে চিঠিটা আমরা শেষ করলাম, এই চিঠি শেষ করার পর আমরা কি করছি, একেবারে নিচে ডান দিকে পত্রলেখক যে সে তার নিজের নাম স্বাক্ষর করে। একেবারে পত্রের নিচে সমাপ্তি সূচক শব্দ আছে, যেমন ইতি অমুক, অর্থাৎ ইতি মানে এখানেই আমি শেষ করছি, ইতি ইতি কথাটা কিন্তু লিখতে হবে, বা সেবক বা শুভার্থী এরকমও লেখা যেতে পারে। তবে আমার মনে হয় ইতি লেখাটাই সবথেকে বেশি ভালো। ইতি মানে এখানেই শেষ করলাম ইতি বলে নিজের নাম লিখলে। তাহলে আমরা কি পড়লাম, যে পত্র লেখার নিয়মাবলী। তোমাদের কিন্তু পত্র লেখা পরীক্ষায় আছে হাফ ইয়ারলিতে, এবং ব্যক্তিগত পত্রলেখা আছে। সুতরাং এই ব্যক্তিগত পত্রলেখা জানার জন্য আমরা কি পড়লাম, যে পত্র লেখার 6 রকমের নিয়মাবলী, অর্থাৎ একটা পত্রের 6টা অংশ থাকে। এই 6টা অংশ কি কি আরেকবার আমরা জেনে নিই। একদম প্রথম অংশ যেটা বা ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে পত্র প্রেরক যে তার ঠিকানা এবং তারিখ। তাহলে পত্র প্রেরক যে তার ঠিকানা এবং তারিখ আমরা কোথায় লিখব, তার ঠিকানা এবং তারিখ আমরা লিখব চিঠির ডান দিকে একেবারে ওপরে। তাহলে পত্র প্রেরকের ঠিকানা এবং তারিখ আমরা লিখব চিঠির ডান দিকে একেবারে ওপরে। এরপর কি করব, 2 নম্বর সম্ভাষণ, অর্থাৎ বয়সে বড় না ছোট না তোমার সমবয়সী, পুরুষ মহিলা প্রভৃতি বিভিন্ন জনকে সম্ভাষণ জানাতে চিঠিতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। যেমন বাবা মা, মাস্টারমশাই, কাকা দাদু, যারা তোমার বয়সে বড় তাদের ক্ষেত্রে তোমরা কি লিখবে, শ্রীচরণেষু, পরম পূজনেষু ইত্যাদি ইত্যাদি। যারা তোমার ছোট তাদের ক্ষেত্রে তুমি কি লিখবে, কল্যাণেষু বা স্নেহাস্পদেষু এরকম।
আর বন্ধু বান্ধবের ক্ষেত্রে প্রিয় বরেষু, প্রীতিভাজনেষু ইত্যাদি লিখবে। তবে বর্তমান যুগে এখন কি হয়েছে, মোটামুটিভাবে শ্রীচরণেষু বাবা বা শ্রীচরণেষু মা লিখলেও এভাবে লিখবে। তবে অনেক সময় লোকে প্রিয় মাও লেখে, তবে সেটা না লেখাটাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে বয়সে বড় হলে এই ডেকোরামটুকু মেনটেন করে চলাই উচিত। আর বয়সে ছোট, যে ধরো তোমার ছোট ভাই, তাহলে সেক্ষেত্রে তাকে প্রিয় বরেষু বা সেক্ষেত্রে তাকে কল্যাণীয়াসু না লিখে প্রিয় অমুক বললেও কিন্তু লেখা যায়। কিছুটা তো যত দিন যাচ্ছে যুগ অনুযায়ী চেঞ্জ হচ্ছে, সুতরাং সেটাও তোমরা লিখলেও লিখতে পারো। তাহলে এই যে হলো আমরা কাকে চিঠি লিখব, অর্থাৎ সম্ভাষণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর আসছি আমরা 3 নম্বর অনুচ্ছেদে। 3 নম্বরে আমরা কি লিখছি, মূল চিঠির প্রথম অনুচ্ছেদ অর্থাৎ 3 নম্বর পার্ট। এখানে আমরা কি করব, এখানে আমরা স্নেহ প্রীতি কুশল বিনিময় করে চিঠিটা শুরু করব। স্নেহ প্রীতি কুশল বা শ্রদ্ধা জ্ঞাপন করে কুশল বিনিময় করে চিঠি শুরু করব। স্নেহ প্রীতি শ্রদ্ধা কুশল জ্ঞাপন মানে তুমি কেমন আছো, আমি ভালো আছি ইত্যাদি ইত্যাদি, এই রকমভাবে প্রথমটা লিখে চিঠিটা শুরু করতে হয়। এরপর আসছি পরের পার্টে, অর্থাৎ এটি হলো 3 নম্বর। এরপর আমরা আসছি ইংরেজিতে যাকে আমরা বলি বডি অফ দ্য লেটার, অর্থাৎ মূল বক্তব্য। মূল চিঠির দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে তুমি যাকে চিঠি লিখছো, অর্থাৎ তুমি তাকে কেন চিঠি লিখছো, তোমার মূল বক্তব্যটা কি সেটি জানার জন্য, তোমার জানানোর জন্য হচ্ছে এই চিঠির যে পরের পার্ট, অর্থাৎ চিঠির বক্তব্য। মূল বক্তব্য কিন্তু চিঠির যে আসল উল্লেখ্য বক্তব্য সেটি কিন্তু বেশি বড় হওয়া বাঞ্ছনীয় নয়। মোটামুটিভাবে তোমরা 10 লাইন ম্যাক্সিমাম লিখবে, 8 লাইন লিখলেও হবে। সেটিকে খুব সহজ সরল ভাষায় নির্ভুলভাবে, গ্রামাটিক্যালি কোনো ভুল না করে, গুছিয়ে ছোট করে, স্পেলিং মিস্টেক যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে তোমরা জাস্ট একটা প্যারাগ্রাফে সেই তোমরা কেন চিঠি লিখছো বা চিঠি লেখার উদ্দেশ্য কী বা যেই কারণে চিঠি লিখছো সেই কারণটা উল্লেখ করতে হবে। এরপর আমরা এই মূল বক্তব্যটা ধরো শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর তুমি চিঠি লেখাটা প্রায় শেষ। এক্ষেত্রে তোমার মনে হলো যে তুমি মূল বক্তব্যের কোনো না কোনো অংশ মিস করে গেছো। অনেক সময় তো এরকম হয় যে মূল বক্তব্যের কোনো না কোনো পার্ট হয়তো ভুলে গেছি বা আমরা লিখতে গিয়ে মিস করে গেছি। সেক্ষেত্রে কি করবে তোমরা, সেক্ষেত্রে চিঠিটা যখন লেখা হয়ে যাবে, চিঠি লেখা হওয়ার পর চিঠির একেবারে শেষে বাঁ দিকে পুনশ্চ কথাটা লিখতে হবে। পুনশ্চ কথাটা লিখে তোমাদের যেই খানটা বা যেই জায়গাটা তোমরা ভুলে গিয়েছিলে বা যেই জায়গাটা লেখাটা মিস হয়ে গেছে, সেই লেখাটা কিন্তু তোমরা ইচ্ছে করলে ওই পুনশ্চ কথাটা লিখে ওই লেখাটা আরেকবার লিখে দিতে পারো। তাহলে আমরা কি দেখছি যে মূল বক্তব্যে যদি কোনো কিছু মিস আউট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা পুনশ্চ লিখে সেটা লিখে দিতে পারি। এরপর আমরা একেবারে চিঠির শেষ ভাগে চলে আসছি, অর্থাৎ সমাপ্তিতে চলে আসছি। মূল চিঠির তৃতীয় অংশ প্রীতি বিনিময় করে বা শ্রদ্ধা জ্ঞাপন করে চিঠি শেষ করতে হয়। এরপর চিঠির একদম শেষে নিচের দিকে পত্র লেখকের নিজের নাম লিখে স্বাক্ষর করতে হয়। তাহলে একদম শেষেও কিন্তু একটু আবার শ্রদ্ধা জ্ঞাপন বা যেমন একদম শেষে আর কি এবার শেষ করছি, তুই ভালো থাকিস, সময় করে একবার এসে ঘুরে যা, যদি কোনো বন্ধুকে লেখো বা বাবা মাকে লিখলে পরে এবার শেষ করছি, মা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, এরকম একটা জাস্ট কুশল বিনিময় করে ইতি বলে একটা কথা লিখতে হবে। বা অনেক ক্ষেত্রে ইতির জায়গায় অনেকে প্রণত, সেবক, আশীর্বাদ প্রার্থী, শুভার্থী এরকম লেখে। তবে সবথেকে বহুল প্রচলিত হচ্ছে ইতি কথাটা। তাহলে ইতি লিখে তার নিচে নিজের নাম লিখে দিতে হবে।
তাহলে এই হচ্ছে তোমাদের চিঠি। এবার এই চিঠির ক্ষেত্রে যদি মুসলমানদের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম প্রথমে অর্থাৎ সম্ভাষণের ক্ষেত্রে আমরা যে গুরুজনদের প্রতি পূজনীয়াসু শ্রদ্ধাভাজনেসু লিখি, সেক্ষেত্রে লিখতে হবে পাক জনেসু মোবারক বা জনাবেসু, এরকমভাবে লিখতে হবে। আবার কনিষ্ঠাদের প্রতি লিখতে হবে, যারা নাকি ছোট সে তাদের জন্য লিখতে হবে। আমরা যেমন ছোটদের জন্য লিখব কল্যাণী আসু, যারা মুসলমানদের ক্ষেত্রে তারা লিখবে দোয়াবরেসু, তারপরে মেহের বা নেসু, এভাবে লিখতে হবে। বন্ধুবান্ধবদের প্রতি ব্যাপারটা কমন। এরপরে শেষে মুসলমানদের ক্ষেত্রে যেরকম আমরা ইতি প্রণত লিখি, তারা লিখে খয়ের তলেব ইত্যাদি লেখে। এবার লিখে চিঠিটা শেষ করতে হলো। চিঠির শেষে কিন্তু নিজের নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তোমরা যে ইনল্যান্ড বা লেটারে যে চিঠিটা লিখবে বা খামে যে চিঠিটা লিখবে বা তোমার পোস্ট কার্ডে যে চিঠিটা লিখবে, তাহলে একদম প্রথমে আমরা ডান দিকে কী লিখলাম, নিজের ঠিকানা প্লাস তারিখ। চিঠিটা যখন শেষ হবে সেক্ষেত্রে একটা বক্স করে তোমরা কিন্তু বাঁ দিকে যাকে চিঠিটা পাঠাচ্ছ অর্থাৎ যে রিসিভ করবে সেই রিসিভারের নাম, ঠিকানা এবং তার ঠিকানাটা মেনলি খুব প্রপারলি ভাবে লিখে দিতে হবে। তাহলে আজকে আমরা চিঠি লেখার নিয়মাবলী পড়লাম। এরপর আমরা দু একটা চিঠি সম্পর্কে আলোচনা করব। আলোচনা করে আমি তোমাদের দু একটা ইম্পর্টেন্ট চিঠি পোস্টে পাঠিয়ে দেবো।